হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকবরনামা নিয়ে। ঠিক আছে, তো মুঘল যুগের সাহিত্যিক উপাদানের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আকবরনামা। এই আকবরনামা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা কোন কোন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ। তো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে আকবরনামা সম্পর্কে, ঠিক আছে, যেটি মুঘল যুগের ইতিহাস জানার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাহিত্যিক উপাদান। ঠিক আছে, মুঘল যুগ বিশেষত আকবরের সময়কাল সম্পর্কে জানার জন্য একটি নির্ভরযোগ্য উপাদান হলো এই আকবরনামা। ঠিক আছে, তো দেখো আকবরনামা সম্পর্কে বলা হয়েছে যে মুঘল সম্রাট, ঠিক আছে, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালের ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য এবং কি গুরুত্বপূর্ণ উপাদান হলো কি আকবরনামা। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে এই আকবরনামা গ্রন্থটি কে রচনা করেছিলেন এবং কোন ভাষায় রচনা করেছিলেন। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে গ্রন্থটি সম্রাট আকবরের দরবারি ঐতিহাসিক ও প্রধানমন্ত্রী আবুল ফজল রচনা করেন। ঠিক আছে, তো এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? আবুল ফজল। ঠিক আছে, তো তিনি কোন ভাষাতে এই গ্রন্থটি রচনা করেছিলেন? তো তিনি মূলত মুঘল দরবারের যে আনুষ্ঠানিক ভাষা ফার্সি, সেই ফার্সি ভাষায় কি করেছিলেন? এই গ্রন্থটি রচনা করেছিলেন আকবরনামা। ঠিক আছে, তাহলে কে এবং কোন ভাষায় আকবরনামা গ্রন্থটি রচনা করেছিলেন? মূলত মুঘল দরবারের বা বলা যায় যে সম্রাট আকবরের সময়কালের বা দরবারের, বলা যায় মুঘল সম্রাট আকবরের দরবারে একজন বিশিষ্ট ঐতিহাসিক যার নাম কি আবুল ফজল এই আকবরনামা গ্রন্থটি রচনা করেছিলেন। কোন ভাষাতে? ফার্সি বা পার্সি ভাষাতে কি করেছেন? রচনা করেছিলেন। ঠিক আছে, তো পরবর্তীকালে হেনরি বেভারিজ কি করেছিলেন? এই বিখ্যাত গ্রন্থটিকে ফার্সি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, তোমাদের এই বেভারিজ নামটা কেবলমাত্র মনে রাখলেও হবে যে বেভারিজ এই গ্রন্থটি কি করেছিলেন? ফার্সি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। তো এই গেল কে রচনা করেছিলেন, কোন ভাষাতে রচনা করেছিলেন। এবারে আমরা আলোচনা করব এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে, অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি। তো দেখো এই গ্রন্থ থেকে আমরা একাধিক তথ্য জানতে পারি মুঘল যুগ বিশেষত আকবরের রাজত্বকাল সম্পর্কে। তো দেখো প্রথমতম বলা যায় যে রাজনৈতিক ইতিহাস জানতে পারি এই গ্রন্থটি থেকে আমরা, যেমন আকবরনামা থেকে আকবরের সিংহাসন লাভ, তারপরে বৈরাম খাঁর অভিভাবকত্ব, ঠিক আছে, এছাড়া বিভিন্ন সামরিক অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু এই গ্রন্থটি তার সময়কালে রচিত সুতরাং তার যে সিংহাসন লাভ এবং তিনি যে বৈরাম খাঁর অভিভাবকত্ব লাভ করেছিলেন সেই সম্পর্কে জানতে পারি, এবং তার পাশাপাশি তিনি যে অন্যান্য অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করেছিলেন, যে বিভিন্ন সামরিক অভিযানগুলি প্রেরণ করেছিলেন সেই সম্পর্কে, অর্থাৎ তার সময়কালের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে প্রশাসনিক কাঠামো, অর্থাৎ এই গ্রন্থের একটি অংশ আইন এই আকবরের, যা থেকে আকবরের মনসবদারি প্রথা, রাজস্ব ব্যবস্থা এবং কি শাসন কাঠামো সম্পর্কে জানা যায়। তো এই যে আকবরনামা গ্রন্থটি, এই গ্রন্থটির একটি অংশ বা বলা যায় যে এই গ্রন্থটির যে তৃতীয় খণ্ড রয়েছে তার আবার আলাদা নাম রয়েছে, তার নাম কি? আইন-ই আকবরী। ঠিক আছে, তাহলে আইন-ই আকবরী কি? আইন-ই আকবরী হলো আকবরনামার একটি শাখা
বা আকবরনামার তৃতীয় খণ্ড বা একটি অংশ হলো আইনি আকবরী। ঠিক আছে, তো এই আইনি আকবরী থেকে আমরা কি কি জানতে পারি? মূলত বিভিন্ন প্রশাসনিক যে কাঠামোগুলো রয়েছে সেই সম্পর্কে জানতে পারি, অর্থাৎ তার মনসবদারি ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, তারপরে তার রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, শাসন কাঠামো কিভাবে পরিচালনা হতো, এই সমস্ত তথ্যগুলি আমরা আইনি আকবরী থেকে জানতে পারি। তো এই আইনি আকবরী কি? আকবরনামার একটি শাখা। ঠিক আছে, অর্থাৎ একটি খণ্ড বা তৃতীয় খণ্ড হলো আইনি আকবরী, যেখান থেকে আমরা প্রশাসনিক কাঠামো সম্পর্কে জানতে পারি, অর্থাৎ আকবরনামা থেকে আমরা তার প্রশাসনিক কাঠামো সম্পর্কেও জানতে পারি, কেননা আইনি আকবরী হলো আকবরনামারই একটি অংশ। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে সামাজিক ও অর্থনৈতিক চিত্র সম্পর্কেও জানতে পারি, অর্থাৎ বিভিন্ন সামাজিক যে রীতিনীতি রয়েছে সেই সম্পর্কে জানতে পারি। যেমন দেখো বলা হয়েছে যে সমকালীন ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা, বিভিন্ন পেশা, ব্যবসা বাণিজ্য এবং কি জিনিসপত্রের, ঠিক আছে, জিনিসপত্রের দামের বিবরণ এতে রয়েছে, অর্থাৎ বিভিন্ন সামাজিক রীতিনীতি, সামাজিক যে অবস্থা বিভিন্ন মানুষের সে সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এছাড়া তাদের পেশা এবং কি ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারি এই আকবরনামা গ্রন্থ থেকে। ঠিক আছে, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক তথ্য আমরা এই গ্রন্থ থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে ধর্মনীতি সম্পর্কেও জানতে পারি আমরা এই গ্রন্থ থেকে আকবরনামার। তো দেখো বলা হয়েছে যে আকবরের উদার ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং কি বিশেষ করে তার প্রবর্তিত দ্বীন-ই ইলাহি ও কি সুল-ই-কুল, ঠিক আছে, নীতির বিশদ ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তো আকবরের যে ধর্মীয় নীতি, সেই ধর্মীয় নীতি কি নামে পরিচিত? দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। ঠিক আছে, এই দ্বীন-ই ইলাহি কথার অর্থ হলো কি সকল ধর্ম সমান। তো তার এই যে উদার ধর্মীয় নীতি, এই ধর্মীয় নীতি সম্পর্কে আমরা গভীরভাবে, অর্থাৎ বলা যায় যে বিশদ ব্যাখ্যা পেয়ে থাকি এই আকবরনামা গ্রন্থ থেকে। ঠিক আছে, তারপরে দেখো ভৌগোলিক বিবরণের ক্ষেত্রে বলা হয়েছে যে আবুল ফজল মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সুবা বা প্রদেশের সীমানা, জলবায়ু এবং কি প্রাকৃতিক বৈশিষ্ট্যের অত্যন্ত নিখুঁত বিবরণ দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ ভৌগোলিক বিবরণ, যেমন আকবরের যে সীমানা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সেই সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তার বিভিন্ন প্রদেশগুলি যে রয়েছে, তিনি যে সমগ্র সাম্রাজ্যকে কতগুলি সুবা বা প্রদেশে বিভক্ত করেছেন সেই সম্পর্কে জানতে পারি, এবং কি তৎকালীন জলবায়ু এবং কি প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা একাধিক তথ্য পেয়ে থাকি, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই গ্রন্থের কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। যেমন আবুল ফজল যেহেতু তার দরবারি একজন কবি বা সাহিত্যিক বা লেখক ছিলেন, সেহেতু তিনি কেবলমাত্র সম্রাট আকবরের গুণগানই করেছেন। ঠিক আছে, সম্রাট আকবরের যে হচ্ছে যে আরেকটি দিক, অর্থাৎ নির্ভুল দিকটি, অর্থাৎ ভুল বা সঠিক দিকটি তিনি কেবলমাত্র ধরেছেন, কিন্তু তার একটি যে অভুল বা বলা যায় যে ভুল দিকটি তিনি কিন্তু সেখানে তুলে ধরেনি। ঠিক আছে, তিনি কেবলমাত্র সম্রাটের গুণগান করেছেন। সুতরাং এই গ্রন্থের কিছু ত্রুটি বিচ্যুতিও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম। মুঘল যুগ তথা সম্রাট বা বলা যায় যে বিশেষত সম্রাট আকবর সম্পর্কে বা তার রাজত্বকাল সম্পর্কে জানতে এই গ্রন্থটির গুরুত্ব কি অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। এই ইনফরমেশনটি আমি ক্লাসের শুরুতেই দিয়ে দিয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।